হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আমরা অনেক দিন ধরে বিজ্ঞান পড়িনি। সো আমরা গণিত পড়ছিলাম, এখন আমরা বিজ্ঞান পড়বো। ওকে, সো বিজ্ঞানে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ে দেওয়া আছে যে দৈনন্দিন জীবনে আমরা দৈনন্দিন জীবন অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ পরিমাপ অধ্যায় অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অধ্যায় আজকে আমরা জানবো। সো আমরা আজকে রিডিং পড়বো এবং বুঝিয়ে দিব। আজকে আমরা 2 পৃষ্ঠা পড়বো, আগামী দিন আমরা পরের পৃষ্ঠাগুলো পড়বো। সো দেখো, প্রথমে রিডিং দেওয়া আছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। আমাদের অবশ্যই দৈনন্দিন জীবনে প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হয়। তাহলে এগুলো হলো, তোমার উচ্চতা কত? আমরা সবাই জানি, আমরা প্রশ্ন তৈরি করতে চাই যে আমার উচ্চতা কত, আমার ওজন কত, তারপর এখন কয়টা বাজে, বাতাসের তাপমাত্রা কত। এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই প্রশ্ন জানতে চাই। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখর। এখন এগুলোর প্রশ্ন পাওয়ার জন্য আমাদের এগুলো প্রয়োজন। দৈনন্দিন জীবনে এই মাপজোখের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করতে থাকি। মাপজোখ কি? দেখো, আমরা মাপজোখ হলো পরিমাপ নির্ণয় করা। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, যে মাপজোখ কি, তাহলে আমরা যদি আমাদের পরীক্ষায় আসে যে মাপজোখ কি, তাহলে মাপজোখ আমরা লিখতে পারি যে মাপজোখ হলো এমন একটি জিনিস যা কোনো কিছু দিয়ে পরিমাপ করে। ওকে, আর এখানে দেখো মাপজোখের পরে দেওয়া আছে যে পরিমাপ কি। এতক্ষণ আমরা জানলাম মাপজোখ, এখন পরিমাপ কি তাই বলছে। তাহলে এই লাইনটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ওকে, কারণ এখানে দেওয়া আছে পরিমাপ কি। এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। আমরা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করি, এই পরিমাণ নির্ণয় করাটাকেই পরিমাপ বলে। তাহলে এখন দেওয়া আছে দৈনন্দিন জীবনে নানা বিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহার সময়, জামা কাপড় তৈরি করার সময়। দেখো, আমরা যখন বাজারে যাই তখন চাল ডাল যখন কিছু কিনি তখন আমাদের অবশ্যই কিন্তু পরিমাপ নির্ণয় করতে হয়। যদি আমরা ওই দোকানদারকে বলি যে 2টা চাল দেন বা 3টা চাল দেন, তাহলে কিন্তু সে দিবে না। কিন্তু যদি আমরা বলি যে 1 কেজি চাল দেন অথবা হাফ কেজি চাল দেন, 5 কেজি চাল দেন, এরকম যদি আমরা বলি তাহলে কিন্তু দিবে। অর্থাৎ এই বলাটাকে হচ্ছে পরিমাপ বলছে, কারণ এখানে আমাদের উল্লেখ করতে হবে সেই কেজি অথবা গ্রাম, এই জিনিসটাকে আমরা পরিমাপ বলছি। আবার যখন রান্না করার সময় তেলের ব্যবহার করতে হয়, আমরা যখন রান্না করি তখন তেলের ব্যবহার করতে হয়। তেল যদি আমরা অন্য কিছু ব্যবহার করি, অর্থাৎ পরিমাপ মতো যদি আমরা না ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। যদি আমার এখানে 1 লিটার তেল প্রয়োজন, কিন্তু আমরা এখানে 5 লিটার অথবা 2 লিটার তেল দিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের সেটা পরিমাপ অনুযায়ী হলো না। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের তেলের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই পরিমাপটাই হচ্ছে এই যে এগুলো। এখন জামা কাপড় তৈরি করার সময়, জামা কাপড় কি, এখন যদি আমরা জামা কাপড় তৈরি করার সময় ধরো একটা ফিতা নিলাম, এই যে ধরো একটা স্কেল নিলাম বা ফিতা নিলাম, এই ফিতা যদি আমরা জামা কাপড় মাপতে চাই তাহলে আমাদের যে অনুযায়ী জামা কাপড়টা মাপবো সেই অনুযায়ী আমাদের ফিতাটা আনতে হবে। যদি আমরা ধরো বাজেটলি 5 মিটার আমরা ধরলাম জামাটা বানাবো, তাহলে এখন যদি 5 মিটারের বদলে আমি 10 মিটার দিয়ে দিই তখন কিন্তু এটা পরিমাপ অ্যাকুরেটলি হলো না।
তাহলে এইগুলাই হচ্ছে আমাদের পরিমাপ নির্ণয়। নিচে দেখো একটা দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে স্কেল, আচ্ছা সবার হাতে স্কেল আছে, আর একটা হচ্ছে থার্মোমিটার। দেখো এখানে এই দুটো ছবিতে এই জিনিস বোঝাতে যাচ্ছে যে একটা স্কেল, স্কেল দিয়ে আমরা পরিমাপ করি, আবার থার্মোমিটার দিয়েও পরিমাপ করি। স্কেল দিয়ে আমরা যখন কিছু আঁকি অর্থাৎ জ্যামিতি করে, অঙ্কে আমাদের জ্যামিতি আছে, সেই জ্যামিতি গুলা করার সময় আমাদের স্কেলে পরিমাপ অনুযায়ী কিন্তু প্রশ্নে দেওয়া থাকে যে এত সেন্টিমিটার রম্বস আঁকাও, এত সেন্টিমিটার চতুর্ভুজ আঁকাও, তখন আমাদের এই স্কেলটা প্রয়োজন হয়। স্কেলকে আরেক ভাবে বলা যায়, সেটা হচ্ছে রুলার। স্কেলের অপর নাম হচ্ছে রুলার। তাহলে আমরা স্কেলও বলতে পারি, রুলারও বলতে পারি, তোমাদের ইচ্ছা। এখন এই স্কেলের আমাদের যদি 5 মিটার দিতে বলে, তাহলে আমরা 5 মিটার পর্যন্ত আমাদের এই যে মিটারটা আছে এই পর্যন্ত আমাদের ঠিক জ্যামিতিটা আঁকাইতে হবে। যদি এই 5 মিটার বলে, কিন্তু আমি 5 মিটার না করে যদি 10 মিটার বা 7 মিটার 8 মিটার করি, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যাকুরেট অথবা সঠিক পরিমাপ করতে হবে, তাহলে সেন আমাদের হবে। এখানে নিচে দেখো থার্মোমিটার, আমরা সবাই থার্মোমিটার চিনি। থার্মোমিটার হলো আমরা যখন জ্বর মাপি বা আমরা যখন অসুস্থ হই, তখন এই থার্মোমিটারটা আমাদের মাপতে হয়। থার্মোমিটারে আমাদের জ্বর পরিমাপ করা যায়। ওকে, কত ডিগ্রি আমাদের অসুস্থ হলো বা জ্বর হলো, এটা আমরা নির্ণয় করতে থার্মোমিটার ব্যবহার করি। এখন এই অধ্যায় শেষে আমাদের দেখো দেওয়া আছে যে এই অধ্যায় শেষে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবে, এগুলা পড়ার কোনো বিষয় না, কারণ এটা হচ্ছে আমরা কি কি জানবো এই অধ্যায় শেষে, ওটা আমরা এই অধ্যায় শেষে এটা জানতে পারবো। এখন আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় বলেছে বিজ্ঞান কি। এটা আমাদের পার্ট 1। এতক্ষণ যেটা আমরা পড়লাম সেটা যে জাস্ট সিম্পল একটা ধারণা রিডিং, কিন্তু 2 পৃষ্ঠা থেকে হচ্ছে মোটামুটি সব একদম শুরু। ওকে, সো 2 পৃষ্ঠা অর্থাৎ বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। এই লাইনটা হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আসার মতো। বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান শব্দটির অর্থ কি, তখন আমরা লিখতে পারি বিজ্ঞান শব্দটির অর্থ জ্ঞান। জ্ঞান কি তা জানো? কোন বিষয়ে তথ্য, উপাত্ত বা দক্ষতা এবং সেই বিষয়ের সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়েই হয় সেই বিষয়ের জ্ঞান। অর্থাৎ আমাদের যে মাথার ভিতর যে জ্ঞান আছে, এটাই হলো জ্ঞান। আর জ্ঞান দিয়ে কিন্তু আমরা বিজ্ঞান তৈরি করি। ওকে, বিশেষ জ্ঞান অর্থাৎ সেই বিশেষ জ্ঞান অর্থাৎ আমাদের ভিতরে ইচ্ছা জাগ্রত, অর্থাৎ আমাদের নিজ ইচ্ছায় যে জ্ঞানটা আমাদের আসে সেটা হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, অর্থাৎ এখানে বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। এখন আমাদের আসতে পারে বিজ্ঞান কাকে বলে, তখন আমাদের এই প্রশ্নটা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, যে বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। আমাদের যে আশেপাশে যে প্রকৃতি এবং প্রাকৃতিক যে ঘটনা ঘটছে এই সম্বন্ধে উপলব্ধি করাই হচ্ছে বিজ্ঞান। ওকে, তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড় বস্তু সম্বন্ধে জেনেছো। জীব ও জড় বস্তু কি, আমরা ক্লাস 1 থেকে একদম 4-5 পর্যন্ত আমরা জীব জড় প্রথম অধ্যায় থাকবে। তোমরা অবশ্যই খেয়াল করবা যে জীব জড় আমরা অনেকদিন ধরেই কিন্তু অনেক ক্লাস থেকে আমরা জীব জড় পড়ে আসছি। তাহলে জীব জড় আমরা অবশ্যই জানি। জীব হচ্ছে যারা চলাফেরা করতে পারে, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। আর যাদের জীবন নাই তাদেরকে জড় বলে। যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, মাটি, পানি, এগুলো হচ্ছে জড়। আর জীব কোনগুলা, এই যে আমরা, মানুষ, প্রাণী, গাছপালা, তারপরে আরো অনেক কিছু জীব। ওকে, সো তারপরে দেওয়া আছে যে কিভাবে বৃষ্টি হয়,
উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি, এই সবই বিজ্ঞানের অংশ। কিভাবে বৃষ্টি হয় আমি তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা ক্লাস 5-4 পড়েছো হয়তো। তাহলে কিভাবে বৃষ্টি হয়? আকাশ থেকে কিন্তু বৃষ্টি হয়। আকাশে প্রথমে পুকুর থেকে সেই পানিগুলা আকাশে যায় এবং আকাশ থেকে সেভাবে ওই ইয়া করে বৃষ্টি উৎপন্ন করে। এবার উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? দেখো, উদ্ভিদ কিন্তু এই যে উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ, আমরা অবশ্যই পড়েছি, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদকে আমরা পানি দেই অথবা সূর্যের আলো দিই, তাহলে কিন্তু উদ্ভিদ খাদ্যটা পায়। এই সবই বিজ্ঞানের অংশ। অর্থাৎ এই যে আমাদের যে জানা, অর্থাৎ আমরা আমাদের মনে যে প্রশ্নটা জাগে, যেমন ওই যে এখানে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, কিভাবে, এটা হচ্ছে আমাদের নিজের থেকে প্রশ্ন জাগে। তাহলে এই প্রশ্ন জাগাগুলাকে, এই সবকে আমাদের বিজ্ঞান এর অংশ বলছে। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। আমরা প্রাকৃতিক ঘটনাকে বিজ্ঞান বলে, প্রকৃতিকেও বিজ্ঞান বলে, কিন্তু এই প্রকৃতির তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। প্রকৃতির তথ্য এবং উপলব্ধি, তথ্য এবং উপলব্ধি, এই দুটা কিন্তু বিজ্ঞান আমাদের বলছে না। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনায় মনোগড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। মনোগড়া বলতে মজা করা, মজা করা বলতে ধরো উল্টা পাল্টা কিছু বললো, প্রাকৃতিক ঘটনা নিয়ে কিছু মানে প্রশ্ন জাগলো না, এমনি জাস্ট বলে গেল, ওইটা কিন্তু আমাদের বিজ্ঞান হবে না। কারণ আমাদের ভিতর থেকে একটা ইচ্ছাকৃত ভাবে যেই প্রশ্নটা আমাদের সঠিক হবে, সেই প্রশ্নটা আমাদের গড়ে তুলতে হবে। ওই প্রশ্নগুলাকে বিজ্ঞান বলে। কিন্তু কেউ যদি নিজে থেকে প্রশ্ন সঠিক না করে আগে প্রশ্ন বলে, সেটা কিন্তু বিজ্ঞান হবে না। তাহলে বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা এবং পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য তা সমর্থিত করতে হবে। আগে সেই প্রশ্নটাকে, আমার ভিতর যে প্রশ্নটা জাগছে, সেই প্রশ্নটাকে আগে পরীক্ষা করতে হবে যে এটা কেমনে করতে হয়। আগে যদি আমরা এটা সলভ করতে চাই, তাহলে আগে আমাদের পরীক্ষা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। পরীক্ষা বলতে সেইটা, ধরো উদ্ভিদ কিভাবে খাদ্য বানায়, আমাদের সেটা পরীক্ষা করতে হলে আগে আমাদের কিভাবে কি করলে আমাদের উদ্ভিদ খাদ্য তৈরি করে, এগুলো হচ্ছে জানার বিষয়। ওকে, এবং পর্যবেক্ষণ মানে দেখে, ভালো করে দেখে তারপর ইয়ে করতে হবে, এগুলোকে বিজ্ঞান বলে। তাহলে কোন পরীক্ষা এদেরকে সমর্থন করে না। ওকে, এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। আমরা এতক্ষণ পড়লাম যে জ্ঞানের বিপরীত হচ্ছে বিজ্ঞান। এখন জ্ঞান অর্জন করাও কিন্তু বিজ্ঞান। আমি এতক্ষণ বললাম ওটাই কিন্তু জ্ঞান অর্জন করা, অর্থাৎ জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। আমরা যদি ধরো একটা প্রশ্ন বানাইলাম, এই জাস্ট যেমন ধরো এই প্রশ্ন বানাইলাম, এটা অন্যের মতামতকে সুযোগ দিতে হবে। অর্থাৎ যদি আমি অন্যের মতামতকে সুযোগ না দিয়ে আমি নিজে যদি সেই প্রশ্নটা নিয়ে ইয়া করি, তাহলে কিন্তু এটা বিজ্ঞান হবে না। অর্থাৎ আমাদের সবার মতামত দিতে হবে, মতামত দিতে হবে এবং নিজের ভুল স্বীকার করতে হবে। আমি ধরো কোনো একটা দোষ করলাম কিন্তু ভুল স্বীকার করলাম না, এটা কিন্তু আমাদের উচিত নয়। কারণ আমাদের ভুল করলে সেটা স্বীকার করা উচিত। ওকে, এক্ষেত্রে জরুরি বিজ্ঞান পড়তে হলে আমাদের এক্ষেত্রে এগুলো অবশ্যই জরুরি। ওকে,
একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। তাহলে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি কাকে বলে? তখন এই যে এই লাইনটা যে আছে, এই লাইনগুলাই হচ্ছে আমাদের বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি বলে। এখন বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? এতক্ষণ আমরা যেটা বললাম ওটা হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ এখন দেওয়া আছে বিজ্ঞানকে কি বলা যায়। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ, এই যা যা বললাম একটু আগে, ওগুলাই আবার ঘুরে পিছে দেয়া আছে। তাহলে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। আমরা এর আগে পড়লাম কি বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা পেলাম হচ্ছে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি, আর এটা হচ্ছে বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি আর বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি একই প্রায়। আচ্ছা, আমাদের এখন ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক ধাপগুলো কি কি, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি। দেখো নিচে আমাদের দেওয়া আছে বৈজ্ঞানিক ধাপগুলো। এই যে এইটুকুর মধ্যে কিন্তু আমাদের বৈজ্ঞানিক ধাপগুলা যেগুলা দেওয়া আছে এগুলা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে পরীক্ষার জন্য। দেখো বৈজ্ঞানিক জ্ঞান অর্জন কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসরণ করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিম্ন ভাবে বর্ণনা করা যায়। যেমন প্রশ্ন সমস্যা নির্বাচন থেকে আমাদের আসে হলো বিদ্যমান তথ্য থেকে আবার আসে হলো আমাদের সম্ভাব্য ফলাফল অনুমান থেকে আসে আমাদের পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। এখান থেকে আবার আসে হলো আমাদের পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। এটা থেকে আমাদের আসে এই নিচেরটা, ওকে, নিচেরটা আমরা কখনোই ফল প্রকাশ দিব না, কারণ আমাদের আগে প্রথমে এটা প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করতে হবে, তারপর এখান থেকে আবার আমাদের সম্ভাব্য পরীক্ষা গ্রহণ ফলাফল, আচ্ছা এটা বর্জন, এটা থেকে আবার ফল প্রকাশটা আমাদের অবশ্যই করতে হবে। সো এগুলাই হচ্ছে আমাদের বিজ্ঞানের ধাপ, ওকে, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এগুলা আছে এগুলো আমাদের 2 পৃষ্ঠা আমাদের পড়া হয়ে গেল। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।